নীলুর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার চেষ্টা করা মাত্রই রাইয়ের উপরে চরম ক্ষিপ্ত হয়ে উঠল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই নীলুকে ফোন করে বলতে থাকে যে আচ্ছা নীলু, এখন তোর শরীরটা কীরকম আছে বলতো বোন, আমি তো আসার পর থেকে কোনোরকম খোঁজখবর নিতে পারছি না। তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে দিদিভাই এর খোঁজখবর নিয়ে কী করবি বলতো, তুই তো তোর ঘাড় থেকে এরকম বোঝাদেরকে নামিয়ে দিয়ে এখান থেকে কেটে পড়লি, মানে মানে তুই তো নিজের স্বার্থপরতাটাকে দেখালি, তাই না? তাহলে আমরা তো তোর আসল রূপটা দেখিয়ে ফেলেছি, তার সত্ত্বেও এরকম ভালো মানুষই দেখানোর কী দরকার বলতো? এরকম ন্যাকামো কেন করিস দিদিভাই বলতো? তোর এই ভালো মানুষই দেখতে দেখতে না আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি, জানিস তো? আমি মেডিসিনও অতটা ভালো হবো না যতটা কিনা তুই আমাকে না ফোন করলে আমি ভালো হব। তাই প্লিজ আমাকে একটু সুস্থ থাকতে দে না। তখন রাই বলতে থাকে যে আমার উপরে তোর যথেষ্ট পরিমাণে অভিমান হয়েছে, আমি জানি হয়তোবা তোর এই সিচুয়েশনের জন্য কোথাও না কোথাও আমিই দায়ী। তখন নীলু বলতে থাকে তোর এটা তো কোনো সন্দেহ আছে যে তুই দায়ী কি না? কারণ আমার তো মনে হয় যে আমার একবারে 100% তুই আমার এই অবস্থার জন্য দায়ী। আজকে তোর জন্যই তো আমার এই জঘন্য অবস্থা হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও দিদিভাই তুই এতটুকু নিশ্চিন্তে থাকতে পারিস যে আর যাই হোক না কেন তোর শ্বশুরবাড়িতে গিয়ে আমি অন্তত উঠবো না। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমি তো তোদের গোটা না সংসারের দায়িত্ব নিয়েছি, তা সত্ত্বেও তোর এত কিসের দ্বিধাদ্বন্দ্ব বলতো? তুই মন খুলে আমার কাছে আবদার করবি, তোর এই বড় দিদি যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে তোর সকল আবদার মেটানোর জন্য। কেন এতদিন কি আমি করিনি? এখন আমি কি পর হয়ে গেছি বলতো? তখন নীলু বলতে থাকে জানিস তো দিদিভাই তুই বড্ড বেশি আমাদেরকে হাসালি তোর এই কথাগুলো না বলে। আর যাই হোক না কেন তোর এই কথায় মা গলে গেল, আমি গলবো না, জানিস তো? আমি তোর উপরে নির্ভরশীল নাই, তুই এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখিস ভালো করে। দেখি নীলু বলতে থাকে তুই বরঞ্চ তোর সংসার নিয়েই ভাব। তখন রাই বলতে থাকে সংসার নিয়ে তো ভাবতে ভাবতে এই পর্যন্ত। তখন নীলু বলতে থাকে ও আচ্ছা সরি সরি, আমার তো আর তোর সংসার নিয়ে কথা বলাটা একদমই সাজে না, কারণ এখন তো বড় লোকের বিরাট কারবার হয়ে গিয়েছেন, এখন তার মধ্যে আমার মতন এরকম ছোটো লোকের কথা বলাটা একদমই সাজে না। সরি দিদিভাই, কোনো কিছু মনে করিস না। তখন নীলুর এই কথা শুনে রাই ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে নীলু দোহাই তোদের সকলের কাছ থেকে আমাকে এতটা দূরে সরিয়ে দিস না। আমি মানছি যে আমার এখন বিয়ে হয়ে গিয়েছে, আগের মতন আমি সবসময় তোদের সব বিপদ আপদ উপস্থিত হতে পারবো না, কিন্তু তার শর্ত আমি সশরীরে উপস্থিত না হতে পারলেও আমি তো দূরে থেকেও তোদের কাছাকাছি আছি, তাই না? তোদের দায়িত্বতেও আমি কোনো মতে ঝেড়ে ফেলে দিইনি। তা সত্ত্বেও তোদের কেন এত সন্দেহ হচ্ছে আমার উপরে বলতো? আমি কি একবারও বলেছি যে তোদের এই গোটা সংসারের কোনো দায়িত্ব আমি নিব না? তোদের গোটা সংসারের দায়িত্ব কর্তব্য তো এখন আমার, আর এই সংসারটা তো আমি কোনো দিনই পর করে দেইনি বলতো। তো এত সত্ত্বেও তোরা আমার উপরে এরকম ব্যবহার কেন করছিস বলতো? তখন এই কথা শোনা মাত্র নীলু বলতে থাকে যে দেখ দিদিভাই, যে তোর উপরে ডিপেন্ডেন্ট থাকতে চায় সে তার মান সম্মান গাওয়াবে, আমি গাওয়াতে পারবো না। আমি নিজের পথ নিজে সুন্দর করে গুছিয়ে নিতে পারবো, তুই আমাকে নিয়ে নাই ভাব, সেটাই বরঞ্চ ভালো। ওদিকে স্রোত এসে নীলুর কান থেকে ফোনটা নিয়ে বলতে থাকে যে শুধু শুধু ওর কথা শুনে দিদিভাই তুই তোর মনটাকে এরকম করে খারাপ করে রাখিস না। তুই আর যাই হোক না কেন ও বাড়িতে নতুন নতুন গিয়েছিস, নিজের মনটাকে ভালো রাখার চেষ্টা কর। অনির্বাণ দাদাবের সাথে ঘুর ফির, এখন তো সদ্যমাত্র বিয়ে হয়েছে, এসব নিয়ে আর ভাবনা চিন্তা করিস না। তো তুই তো যথেষ্ট পরিমাণে করছিস, তার সত্ত্বেও কি তুই দেখেছিস তুই পেরেছিস কারো মন জোগাড় করতে বলতো? সেই তো সকলে মিলে কমপ্লেনই করা শুরু করে দিয়েছে তোকে নিয়ে, তাই না? তাহলে তাদের মত তুই কোনোদিনও পরিবর্তন করতে পারবি না। তাহলে শুধু শুধু ওদেরকে নিয়ে ভেবে নিজের সময়টাকে না লস করে বরঞ্চ ভালো কাজে সময়টা লাগা, সেটাই বরঞ্চ তোর জন্য ভালো হবে দিদিভাই। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।